হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি ভয়েস দিতে বসলাম। মাঝখানে আমি একটু অসুস্থ ছিলাম, এখন কিছুটা সুস্থ আছি। তো আজকে আপনারা একটা অসাধারণ জাপানিজ লাভ স্টোরি দেখবেন। আর এই সিনেমাটি দেখার সময় আপনি সিনেমার মধ্যে একদম ঠকে যাবেন। সিনেমার প্রতিটা দৃশ্য আপনার কাছে ভালো লাগবে। সিনেমার প্রতিটা দৃশ্য দেখা যেন একটা চোখের শান্তি। কিন্তু আপনি সিনেমাটি দেখার সময় বুঝতেও পারবেন না যে পরিচালক আপনার চোখের সামনে একটা ইমোশনাল গল্প সাজিয়েছেন, যা আপনি সিনেমাটি শেষ পর্যন্ত দেখলে ফিল করতে পারবেন। একদিকে যেমন আপনার সিনেমাটি দেখার সময় ভালো লাগবে, আরেকদিকে সিনেমাটি শেষ করার পর আপনার চোখ ভিজে উঠবে। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক লাভ লাইক দ্য ফলিং পেটালস মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। Hey guys, তোমরা কি জানো আমি কিভাবে এই জীবনযাত্রা পরিচালনা করি? আমি এর জন্য সহজ খেলার মাধ্যমে একটা উপার্জনযুক্ত ক্যাসিনো গেম সাইট ব্যবহার করি, যার নাম মোস্টবেট। এই সাইটে তোমরা অনেক ক্যাসিনো গেম পাবে, লাইভ ক্যাসিনো গেমও পাবে, যেখানে তোমরা লাইভ বাজি ধরতে পারো। শুধুমাত্র ভবিষ্যৎবাণী করেই তুমি হাজার হাজার ডলার বা পিকেআর আয় করতে পারো। এছাড়া বিভিন্ন ধরনের ক্যাসিনো গেম আছে, তুমি যা খুশি তা বেছে নিতে পারো। রেজিস্টার করার সময় আমার প্রোমো কোড ব্যবহার করে প্রথমবার জমাতে 25,000 বিডিটি পর্যন্ত বোনাস পাবে। স্ক্রিনে আমার প্রোমো কোড 924 দেখতে পাচ্ছ, তোমরা এটি ব্যবহার করো। এখানে সাপোর্ট টিম 24 ঘন্টা 7 দিন কাজ করে, তাই আপনার উত্তোলনের বিষয়ে চিন্তা করতে হবে না। তাহলে বিলম্ব কিসের? এছাড়াও এখানে টক লিংক এবং প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া আছে, সেখানে যান এবং এখনই নিবন্ধন করুন এবং প্রথম ডিপোজিটে বোনাস পান এবং প্রচুর অর্থ জিতে নিন। গল্পের শুরুতে আমরা হারুটো নামের একটি ছেলের ভয়েস শুনতে পাই। সে হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র। সে আমাদের বলছিল, আজ আমি আপনাদেরকে একটি গল্প শোনাতে চলেছি। গল্পটা আমার আর মিসুকির, যারা জীবনে একবার হলেও কাউকে মন থেকে ভালোবেসেছেন। গল্পটা তাদের হৃদয় স্পর্শ করবে। এখান থেকে গল্পটা 1 বছর আগে চলে যায়। আমরা হারুটোকে দেখতে পাই, সে একটি সেলুনে চুল কাটতে এসেছে এবং সে সবসময় এই সেলুন থেকে এই মেয়েটির কাছ থেকেই চুল কাটে, কারণ এখানে মিসুকি নামের এই মেয়েটিকে হারুটো অনেক পছন্দ করে এবং এটা অনেক দিন ধরেই। তবে সে কখনো তার ভালোবাসার কথা মিসুকিকে বলতে পারেনি। নানান ধরনের দ্বিধাদ্বন্দ্বে হারুটো মিসুকির সামনে গেলে অন্যরকম হয়ে যায়। এর মাঝে বসন্তের একটা দিনে হারুটো যখন মিসুকির সেলুনে চুল কাটাতে এসেছিল, তখন মিসুকি তাকে জিজ্ঞেস করছিল চুল কিভাবে কাটাবেন, কতটুকু ছোট করবেন। কথা বলতে বলতে এক পর্যায়ে অসাবধানতা বশত মিসুকি ভুল করে হারুটোর কানের পাশে কাঁচি দিয়ে একটু কেটে ফেলে। এজন্য হারুটোর কান দিয়ে রক্ত বের হয়ে যায়। তখন সেলুনের বাকি কাস্টমাররা মিসুকিকে এই জন্য কথা শোনাচ্ছিল যে আপনি সাবধানে কাজ করতে পারেন না, চুল কাটার জায়গায় কাস্টমারদের কান কেটে দিচ্ছেন। তো এই জন্য মিসুকি অনেক লজ্জাজনক অবস্থায় পড়ে যায় আর রক্ত দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এজন্য সে হারুটোকে বলতে থাকে, আমি আপনার ট্রিটমেন্টের জন্য সমস্ত টাকা দিব, আপনি দয়া করে আমাকে মাফ করে দিন, আমি ভুল করে এমনটা করে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না। তখন হারুটো তাকে অনেক সুন্দর করে বলে, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? ঘাবড়ানোর কিছু নেই, মানুষের মিস্টেক হতেই পারে, মানুষ মাত্রই ভুলশীল। আর আমার কানের ট্রিটমেন্টের কোনো খরচ আপনাকে দিতে হবে না। আপনি যদি একদিন আমার সাথে চেরি ফুলের মাঝে ঘুরতে যান, তাহলে আমি অনেক খুশি হব। আর এখানে হারুটোর কাছ থেকে এত সুন্দর একটা ইনভাইটেশন পেয়ে মিসুকি অনেক খুশি হয়ে যায় আর সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল আপনার সাথে ঘুরতে যাব আর আপনার ফটোগ্রাফির কাজে আমি আপনাকে সাহায্য করব। তখন হারুটো কিছুটা চিন্তিত হয়ে যায়। আসলে সে কোনো প্রফেশনাল ফটোগ্রাফার না, তবে সে যখন মিসুকির সেলুনে মাঝে মাঝে চুল কাটতে আসতো, তখন সে এক সময় সে মিসুকিকে বলেছিল যে সে একজন প্রফেশনাল ফটোগ্রাফার আর সে ছবি তুলতে অনেক পছন্দ করে। তবে হারুটো মিসুকিকে যে কথাটা বলেছিল সেটা পুরোপুরি আবার মিথ্যাও না। আসলে হারুটো যখন স্টুডেন্ট ছিল, তখন হারুটোর বাবা তাকে একটা ক্যামেরা উপহার দিয়েছিল আর সেই ক্যামেরাটা হারুটোর অনেক পছন্দের ছিল। সে ওটা দিয়ে মাঝে মাঝে শখ করে ছবি তুলতো আর ছবি তোলার কাজটা এক পর্যায়ে তার নেশার মতো হয়ে যায়। সে রিলের টাকা ম্যানেজ করতে পারলেই নতুন রিল কিনে এনে অনেক ছবি তুলতো। এখানে একটা বিষয় বলছি, এখন যেমন ক্যামেরা হলেই মন চাইলেই হাজার হাজার ছবি তোলা যায়, আবার পছন্দ না হলে ডিলিট করা যায়, তখন সেই সুযোগ ছিল না। তখন ছবি তুলতে হলে এক্সট্রা রিল কিনতে হতো আর প্রত্যেকটা ছবি পারফেক্ট ভাবে তুলতে হতো, কারণ একটা ছবি নষ্ট হওয়া মানে একটা রিল নষ্ট হওয়া। তো এভাবে একা একা ছবি তুলতে তুলতে সে স্বপ্ন দেখেছিল যে সে একজন প্রফেশনাল ফটোগ্রাফার হবে। এজন্য সে একটা স্টুডিওতে একজন বড় ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে গিয়েছিল, যাতে সে ভালোভাবে ফটোগ্রাফিটা শিখতে পারে। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে ফটোগ্রাফির কাজটা সে যতটা সহজ ভেবেছিল আসলে ততটা সহজ না। এখানে নিখুঁতভাবে অনেক কিছু মেইনটেইন করে কাজ করতে হয়, যারা অনেক কিছু
কিছুই হারুটোর মাথায় ঠুকতো না। এজন্য সে অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলতো আর এজন্য তাকে অনেক বকা শুনতে হতো। ফাইনালি সে এক পর্যায়ে তার শখের এই কাজটা ছেড়ে দেয় আর এখন সে ফটোগ্রাফি থেকে সম্পূর্ণ বিরত আছে। এজন্য আজকে যখন মিৎসুকি তাকে বলেছে যে সে তার ফটোগ্রাফিতে হেল্প করবে তখন হারুটো কিছুটা চিন্তিত হয়ে গেছে। তো এখানে এরপরেও হারুটো তাকে আর কিছুই বলে না। এরপর তারা একে অপরের নাম্বার নিয়ে নিজেদের বাসায় চলে যায়। এরপর রাতে তারা একে অপরের সাথে ফোন চ্যাটিং এ কথা বলে যে কালকে তারা কোথায় ঘুরতে যাবে। তারা এখানে প্ল্যান করে কালকে তারা তাদের সেলুনের পাশের ব্লসম পার্কে ঘুরতে যাবে আর এখানে তারা কথা বলতে বলতে একে অপরের ভালো ফ্রেন্ড হয়ে যায় আর এরপর থেকে তারা একে অপরকে তুমি করে বলতে শুরু করে। তো এরপর দিন তারা একসাথে ব্লসম পার্কে ঘুরতে আসে। এরপর তারা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে হারুটো মিৎসুকিকে জিজ্ঞেস করে যে এত কিছু থাকতে তুমি কেন সেলুনের কাজটাই বেছে নিলে। মিৎসুকি তখন তাকে বলে আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমার চুল অনেক কোকড়ানো অবস্থায় ছিল। এজন্য আমার ছোটবেলার বান্ধবীরা আমার চুলকে নুডলস চুল বলে অনেক খেপাতো আর এজন্য সবসময় আমার মন অনেক খারাপ থাকতো। আর আমার মা যখন এই বিষয়টা বুঝতে পারেন তখন তিনি আমাকে একটি হেয়ার সেলুন পার্লারে নিয়ে যান আর সেখানের একজন আপু অনেক যত্ন করে আমার কোকড়ানো চুলগুলোকে সুন্দর স্ট্রেট করে দেন। এরপর থেকে আমার চুল অনেক সুন্দর হয়ে যায়। এজন্য আমার ছোটবেলার বান্ধবীরাও আমাকে আর কখনো খেপাতে পারতো না। তারপর থেকে আমি মাঝে মধ্যেই সেই হেয়ার সেলুনের আপুর কাছে চুল কাটাতে যেতাম আর দেখতাম উনি অনেক সুন্দর করে সবার চুল কেটে সবার অসুন্দর চুলকে অনেক যত্ন করে সুন্দর করে দেন আর তখন থেকে আমারও এই কাজটার প্রতি ভালোবাসা জাগে আর আমি ঠিক করি আমিও বড় হয়ে মানুষের খারাপ চুলকে অনেক সুন্দর করে দিব। আর সেই ভাবনা থেকেই আমি হেয়ার সেলুনের দোকানটা ওপেন করি। এরপর মিৎসুকি হারুটোকে বলে আমরা এখানে এসেছি তো অনেকক্ষণ হয়ে গেছে, তুমি এখনো কেন তোমার ছবি তোলা শুরু করছো না? আজকে তুমি কোনো ছবি তুলবে না? তখন হারুটো মিৎসুকিকে সব সত্য বলে দেয় যে সে কোনো প্রফেশনাল ফটোগ্রাফার নয় বরং সে শখ করে মাঝে মধ্যে ছবি তুলতো আর ফটোগ্রাফিটা তার স্বপ্ন ছিল। তবে সে তার স্বপ্নটা পূরণ করতে পারেনি আর সে যে ফটোগ্রাফি স্টুডিওতে জয়েন করেছিল সেখানে কাজ না পারাতে সে সেখান থেকে চলে এসেছিল। এই কথাগুলো শুনে মিৎসুকি হারুটোর উপরে অনেক বিরক্ত হয় আর রাগ করে হারুটোকে বলে তুমি নিজের স্বপ্নটাকে এইভাবে ছেড়ে চলে এসেছো কেন? স্বপ্ন পূরণের রাস্তা কঠিন হলেও সে রাস্তা তোমাকেই হাঁটতে হবে আর যত কষ্টই হোক নিজের স্বপ্ন পূরণ হওয়া না পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। আর সমস্ত কষ্টের পর যখন নিজের স্বপ্নটা পূরণ হবে তখন তুমি ফিল করতে পারবে সেই অনুভূতিটা কতটা শান্তির, কতটা সুন্দর। আর এটা না করে তুমি সেখান থেকে চলে এসে কাজটা ঠিক করনি। এটা বলে সে হারুটোর সামনে থেকে চলে যেতে থাকে। তখন হারুটো তাকে পেছন থেকে ডাকে আর চিৎকার করে বলে আমি তোমার কথা মতো কাজ করব, নিজের স্বপ্ন পূরণের জন্য অনেক কষ্ট করব, যেভাবে তুমি বলবে। আমি শুধুমাত্র তোমার জন্য আবারও নিজের স্বপ্ন পূরণের রাস্তায় হাঁটবো আর এবার আমি অবশ্যই নিজের স্বপ্নটাকে পূরণ করব। এই কথাগুলো শুনেও মিৎসুকি হারুটোর সামনে থেকে চলে যায়। এরপর থেকে হারুটো আর মিৎসুকির সাথে দেখা করে না। তবে এর মধ্যে তারা দুজনেই একে অপরকে অনেক মিস করত। বিশেষ করে মিৎসুকির হারুটোর শেষ কথাগুলো মাঝে মধ্যে কানে বাজতো যে হারুটো তাকে শেষবার দেখা হওয়ার সময় বলেছিল যে সে শুধুমাত্র মিৎসুকির জন্য তার স্বপ্ন পূরণের রাস্তায় আরো একবার হাঁটবে। এই কথাটার মানে কি? হারুটো কেন শুধুমাত্র মিৎসুকির জন্যই এই কাজটা করবে? তবে মিৎসুকি কি তার কাছে স্পেশাল কেউ? এমন ধরনের অনেক চিন্তা আসে মিৎসুকির মনে। তো এরপর বেশ কিছুদিন পর একদিন যখন মিৎসুকি একা বসে দুপুরের লাঞ্চ করছিল তখন তার কাছে হারুটোর কল আসে। সে তাকে ফোন করে বলে আমি তোমার সাথে সেদিন কথা বলার পর আবারও সেই স্টুডিওতে ফটোগ্রাফির কাজে ফিরে গিয়েছিলাম আর এবার আমি কঠিন মনোবল নিয়ে অনেক কষ্ট করে আস্তে আস্তে ফটোগ্রাফির কাজটা শিখেছি আর তারপর সেই স্টুডিওতে আমার ভালো একটা চাকরিও হয়েছে। এজন্য আমি অনেক মনোযোগ দিয়ে নিজের কাজটা করা শুরু করেছিলাম আর আজকে আমি আমার কাজের প্রথম মাসের বেতনটা পেয়েছি। এজন্য আমি আজকে অনেক খুশি আর এই খুশিতে আমি তোমাকে আজ সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে খাওয়াতে চাই। আমার এই সফলতার পেছনে ইন্সপিরেশনটা ছিলে তুমি, কাজে তুমি আজ সন্ধ্যায় আমার সাথে খেতে আসলে আমি অনেক খুশি হব। তো এখানে হারুটোর এই প্রস্তাবে মিৎসুকি রাজি হয়ে যায় আর সে হারুটোর সফলতার কথা শুনে অনেক খুশি হয়। এরপর সন্ধ্যায় মিৎসুকি হারুটোর সাথে একটা রেস্টুরেন্টে খেতে আসে আর আজকে মিৎসুকির জন্মদিন ছিল। এজন্য হারুটো মিৎসুকিকে অনেক সুন্দর করে জন্মদিনের উইশ করে আর তাকে একটা সিজার কেস উপহার দেয়। যেহেতু মিৎসুকির কাজ হচ্ছে চুল কাটা এজন্য তার কাজের সহায়তা হওয়ার জন্য সে এটি মিৎসুকিকে দিয়েছে। আর এরপর মিৎসুকি হারুটোকে জিজ্ঞেস করে তুমি কি শুধুমাত্র আমার জন্য তোমার ফটোগ্রাফি স্টুডিওতে আবার ফিরে গিয়েছিলে? এবার হারুটো তার সকল নীরবতা ভেঙে মিৎসুকিকে বলে দেয় হ্যাঁ, আমি শুধুমাত্র তোমার কথার জন্য আবারও নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে গিয়েছিলাম, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি আর আমি কোনোভাবেই তোমার কথাকে ফেলতে পারিনি। এই কথা শুনে মিৎসুকি তখন বলে পৃথিবীতে
পৃথিবীতে তো আরো অনেক মেয়ে রয়েছে আর আমি তো দেখতেও অতটা সুন্দর না, তাহলে তুমি কেন সবাইকে ছেড়ে আমাকেই পছন্দ করো? এই কথার উত্তরে হারুটো তখন বলে, হ্যাঁ পৃথিবীতে অনেক মেয়ে রয়েছে, কিন্তু আমি কারো মধ্যে তোমার মতো স্নিগ্ধতা ও সরলতার প্রতিমা দেখতে পাইনি। আর কে বলেছে তুমি অনেক সুন্দর না? তোমার মুখের দিকে তাকালে আমি যে শান্তির স্পর্শটা পাই সেটা আমি আর কারো মধ্যে পাবো না। আমি আর কারোর দিকে তাকাতে পারবো না তোমাকে ছাড়া। আর তুমি যদি দেখতে অনেক কুৎসিত হতে তারপরেও আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আর এই কথাগুলো মিসুগির একদম বুকে যেয়ে টাচ করে আর সে হারুটোর কথা শুনে অনেক লজ্জা পেতে থাকে। আর এখানে হারুটো এরপর আর মিসুগিকে কিছুই বলতে পারে না, তারা দুজনেই চুপচাপ ছিল। এরপর সন্ধ্যাবেলায় মিসুগি যখন তার সেলুন বন্ধ করে তারা একসাথে বাড়ি ফিরে যাচ্ছিল তখনও সে কিছু না বলে হারুটোর কাছ থেকে বিদায় নেয়। এরপর সে বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠে পড়ে আর ট্রেন যখন চলা শুরু করে তখন সে তার সকল আতঙ্ক ভেঙে চুরে হারুটোকে জানিয়ে দেয় যে সেও তাকে ভালোবাসে। এই কথা শুনে হারুটো তার জীবনের সবচেয়ে খুশির আনন্দটা পায়। এরপর থেকে তাদের একে অপরের মাঝে অনেক সুন্দর মিষ্টি একটা সম্পর্ক গড়ে ওঠে। তারা একসাথে সিনেমা দেখতে যায়, একসাথে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যায়। এক কথায় তারা একে অপরের সাথে অনেক সুন্দর সময় কাটাতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর যখন বসন্তের দিন শেষে গরমকাল চলে আসে তখন একদিন হারুটো মিসুগির সেলুনে গিয়েছিল, কিন্তু সেখানে মিসুগি ছিল না। এজন্য হারুটো মিসুগির জন্য কিছু আইসক্রিম কিনে নিয়ে তার বাসার দিকে রওনা হয়। হারুটো মিসুগির বাসার সামনে আসলে আমরা এখানে মিসুগির বড় ভাইকে দেখতে পাই। আর এখানে আমরা জানতে পারি মিসুগির বড় ভাই খুব রাগী একজন পার্সন। তিনি প্রথমে হারুটোকে দেখে খারাপ ছেলে মনে করেন যে এই ছেলেটা হয়তো তার বোন মিসুগিকে ডিস্টার্ব করছে, কিন্তু এরপর হারুটো মিসুগির বড় ভাইকে সুন্দর করে বোঝায় যে সে তাকে ডিস্টার্ব করছে না আর মিসুগিকে সে সেলুনে পায়নি জন্য সে তাকে এখানে দেখতে এসেছে। এরপর মিসুগির বড় ভাই জানায় যে মিসুগি কিছুটা অসুস্থ, এজন্য সে আজকে সেলুন ওপেন করেনি। এটা শুনে হারুটো তার বড় ভাইকে বুঝিয়ে তার সাথে দেখা করতে চায়। আর মিসুগির বড় ভাই যখন বুঝতে পারেন যে এই ছেলেটার কথাবার্তা এবং ব্যবহার অনেক সুন্দর তখন তিনি মিসুগির সঙ্গে হারুটোকে দেখা করতে দেন। এরপর হারুটো মিসুগির কাছে আসে। মিসুগি তখন মাস্ক পরা ছিল। হারুটো বলে, তোমার কি কোনো সোয়াচে জাতীয় রোগ হয়েছে? তুমি মুখে মাস্ক পরে আছো কেন? তখন মিসুগি জানায় না, তার এমন কোনো রোগ হয়নি, তার শুধুমাত্র জ্বর এসেছে। আর সে মুখে মাস্ক পরে আছে কারণ হচ্ছে সে আজ কোনো মেকআপ করেনি। আর সে মেকআপ ছাড়া হারুটোকে তার ফেস দেখাতে চায় না, এজন্য সে তার সামনে মাস্ক পরে এসেছে। হারুটো তখন বলে, প্লিজ মাস্ক খোলো, আমি মেকআপ ছাড়াই তোমার ফেস দেখতে চাই। তোমার ন্যাচারাল ফেসটা আমার খুব দেখতে ইচ্ছা করে। কিন্তু এরপরও মিসুকি হারুটোকে তার ফেস দেখাতে চায় না। কিন্তু হারুটোর অনেক জোরাজুরিতে সে হারুটোকে শেষ পর্যন্ত তার মেকআপবিহীন ফেস দেখায়। হারুটো যখন মিসুকির মেকআপবিহীন ফেস দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ মিসুকিকে মেকআপ ছাড়া ন্যাচারাল ভাবেই আরো বেশি সুন্দর লাগছিল। এজন্য সে এই অবস্থায় মিসুকির ছবি তুলতে চায়, কিন্তু মিসুকি হারুটোকে এই অবস্থায় তার কোনো ছবি তুলতে দেয় না। আর সে বলে সে অসুস্থর জন্য তার ফেস নষ্ট হয়ে গেছে, সে এই অবস্থায় কোনো ছবি তুলতে চায় না। তো এরপর হারুটো মিসুকির সাথে কথা শেষ করে বিদায় নেয়। এরপর রাতের বেলায় মিসুকির সারা শরীরে অসহনীয় ব্যথা হতে শুরু করে। মিসুকি এই ব্যথা সহ্য করতে পারছিল না। এরপর মিসুকির বড় ভাই আর ভাবি তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে চেক আপের পর ডক্টর জানায় মিসুকির খুব আনকমন রেয়ার ডিজিজ একটি রোগ ধরা পড়েছে। এই রোগের চিকিৎসা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। আর এই রোগের লক্ষণগুলো হচ্ছে মাঝে মধ্যে রাতে মিসুকির শরীরে অসহ্য ব্যথা হওয়া শুরু করবে। আর মিসুকির বয়স সাধারণ একটি মেয়ের তুলনায় 50 গুণ বেশি দ্রুত বাড়া শুরু করবে। মানে মিসুকির বয়স যদি হয় 25 বছর, তাকে একটা 80 বছরের মেয়ের মতো লাগবে। ডক্টর আরো বলেন, তবে আশার কথা হচ্ছে মিসুকির যে এই অসুখটাই ধরা পড়েছে এটা আমরা এখনো পুরোপুরি শিওর নই। এটা আমরা মিসুকির টেস্টের রিপোর্ট দেখেই আপনাদের বলতে পারবো। এজন্য আপনাদের এক সপ্তাহ পর আরো একবার এখানে আসতে হবে। তো মিসুকির বড় ভাই এবং ভাবি মিসুকির এমন একটি অসুখ হয়েছে জেনে অনেক ভেঙে পড়েন। মিসুকির বড় ভাই অনেক ভেঙে পড়েছে জন্য মিসুকি তার সামনে কিছুটা হাসি খুশি থেকে পরিস্থিতিটা হালকা করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে নিজের মুখের হাসিটা ধরে রাখতে পারে না। এরপর মিসুকি আর তার বড় ভাই মন খারাপ করে বাসায় ফিরে আসে। এরপর বেশ কিছুদিন পর নতুন বছরের দিন চলে আসে। আজকে মিসুকি নতুন ড্রেস পরে সুন্দর করে সেজে গুজে হারুটোর সাথে ঘুরতে আসে। সারাদিন তারা একসাথে ঘুরে বেড়ায়, একে অপরের সাথে অনেক মজা করে। সন্ধ্যাবেলায় যখন তারা একসাথে আতশবাজি দেখতে এসেছিল তখন হারুটো মিসুকিকে জানায়, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি কখনোই তোমাকে হারাতে চাই না, কিন্তু আমি প্রতিনিয়ত তোমাকে হারানোর ভয় পাই। এজন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চাই তুমি আমার প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা হও। উইল ইউ ম্যারি মি? এই কথা শুনে মিসুকির চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তারপরও সে হারুটোকে কিছুই বলতে পারে না। মানে ব্যাপারটা হয়েছে
মিসুকি, এখানে মিসুকিও হারুটোকে ভালোবাসে, কিন্তু তার ভয়ঙ্কর অসুখটার কারণে সে এত খুশির একটা মুহূর্তেও খুশি হতে পারে না, উল্টো সে কান্না করে দেয়। হারুটো তখন বলে, আমি এটা বুঝতে পেরেছি যে আমি তোমাকে অনেক ফার্স্ট বিয়ের জন্য প্রপোজ করে ফেলেছি, তবে তুমি কোনো চিন্তা করো না, তোমাকে এখনই আমাকে কোনো অ্যান্সার দিতে হবে না, তুমি চাইলে সময় নিয়ে ভাবতে পারো, ভেবে তুমি আমাকে জানাতে পারো, সমস্যা নেই, আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব। কিন্তু এরপরে মিসুকি শুধু কাঁদতেই থাকে। হারুটো তখন মিসুকিকে আর কিছু বলতে পারে না। এরপর মিসুকি আবারও তার ডক্টরের কাছে যায়। আজকে তার টেস্টের ফলাফল এসেছে, আর মিসুকি টেস্টের ফলাফলের রিপোর্ট দেখে ডক্টর জানায় তারা যে মিসুকির রেয়ার ডিজিজ এই অসুখের কথা আন্দাজ করেছিল সেটা পুরোপুরি সত্য হয়েছে। এর মানে মিসুকির সত্যি এই অসুখটা হয়েছে। ডক্টর তখন বলেন, আপনার অসুখের এখন পর্যন্ত সঠিক কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি, তবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনার চিকিৎসা করার, তবে এরপরও কোনো লাভ হওয়ার সম্ভাবনা নেই। এখন আপনার এই অসুখটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আমরা এর জন্য সরি, আর আপনি খুব বেশি হলে আর 1 বছরের মতো বাঁচবেন। এই কথাটি শুনে মিসুকি এবার পুরোপুরি ভেঙে পড়ে। সে অসুস্থ হতে হতে একদম বৃদ্ধা হয়ে যাবে, আর সে 1 বছরের মধ্যে মারা যেতে চলেছে। এটা ভেবে তার নিজের জন্য কষ্ট হয় না, বরং সে কষ্ট পায় হারুটোর জন্য, যে হারুটো তাকে কতটা ভালোবেসেছিল, তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল। কিন্তু মিসুকির এই অসুখের জন্য তারা সারা জীবন একসাথে কাটাতে পারবে না। মানে এক কথায় মিসুকির এই অসুখের জন্য তাদের দুজনের এত স্বপ্ন, এত আশা সবকিছু ভেঙে গেল কাচের টুকরোর মতো। এরপর দিন মিসুকি হারুটোর সাথে দেখা করার জন্য তার বাসায় চলে আসে। এখানে হারুটো মিসুকিকে পেয়ে অনেক খুশি হয়, আর অনেক খুশি মনে মিসুকির সাথে গল্প করতে থাকে। গল্প করার এক পর্যায়ে মিসুকি এখানে হারুটোর ক্যামেরাটি দেখতে পায়। এটা দেখে সে হারুটোর সাথে কিছু ছবি তুলতে চায়। এরপর হারুটো তাকে ছবি তোলার জন্য বাইরে নিয়ে যায়। এখানে মিসুকি অনেক শখ করে হারুটোর ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি তোলে, আর যখন সব রিল শেষে শুধুমাত্র একটা রিল বেঁচে ছিল, তখন হারুটো বলে, চলো এবার আমরা একসাথে দুজনের একটা ছবি তুলি। কিন্তু মিসুকি তখন সেই লাস্ট রিলটা দিয়ে হারুটোর ছবি তুলে ফেলে। আসলে মিসুকি ইচ্ছাকৃতভাবে হারুটোর সাথে কোনো ছবি তুলতে চাচ্ছিল না, আর হারুটোকেও সে তার কোনো ছবি তুলতে দেয়নি। সে চায় না তার কোনো স্মৃতি হারুটোর কাছে থাক, কারণ সে যখন থাকবে না তখন যদি হারুটো তার ছবিগুলো দেখে আর পুরনো স্মৃতি মনে করে, তখন সে অনেক কষ্ট পাবে। মিসুকি তাকে কোনো কষ্ট দিতে চাচ্ছিল না। তারপর মিসুকি হারুটোর সাথে সেদিন রাতে যে হারুটো তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল সেই বিষয়ে কথা বলতে চায়। কিন্তু হারুটো তখন বলে, আমি আসলে ভুল করে তোমাকে এত তাড়াতাড়ি বিয়ের কথা বলে ফেলেছি, আমার তোমাকে এত তাড়াতাড়ি বিয়ের কথা বলা ঠিক হয়নি। তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমার নিজেরই তো এখনো লাইফ সেটেল হয়নি, আমি এখনো বড় মাপের প্রফেশনাল ফটোগ্রাফার হইনি। তবে তুমি চিন্তা করো না, আমি আমার কাজের বিষয়ে অনেক বেশি সিরিয়াস হব, অনেক বেশি পরিশ্রম করব, এবং আস্তে আস্তে আমি অনেক বড় একজন ফটোগ্রাফার হয়ে যাব। তবে এর জন্য বেশ কিছু সময় লাগবে, এই ধরো 1 থেকে 2 বছর, কিংবা খুব বেশি হলে 3 থেকে 4 বছর। তারপর আমি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব, আমার লাইফের সফল একটা পজিশনে যাওয়ার পর। মিসুকি তখন এই কথাগুলো শুনে অনেক কষ্ট পায় যে হারুটো তাকে কত শখ করে এই কথাগুলো বলছে, যে সে তার জন্য সিরিয়াস ভাবে কাজ করে সফল একজন ফটোগ্রাফার হবে, কিন্তু তখন সে আর মিসুকিকে পাবে না। এটা ভেবে মিসুকির অনেক মন খারাপ হয়। তখন সে মন খারাপ করেই মনে মনে বলে, হ্যাঁ তুমি অবশ্যই বড় একজন ফটোগ্রাফার হবে, আমি মন থেকে সবসময় চাইবো তুমি তোমার লাইফের সফল একজন পার্সন হও। এরপর মিসুকি হারুটোকে জানায়, আমি আজ রাতে তোমার সাথে তোমার বাসায় থাকতে চাই। হারুটো এটা শুনে বলে, ওরে বাবা, তোমার জায়গায় বড় ভাই যদি জানে তুমি আমার বাসায় আছো তাহলে তো আমার বাসায় বোম মারবে। মিসুকি তখন হেসে বলে, আমার ভাইয়া কিচ্ছু বলবে না, আমরা আজ রাতে একসাথে অনেক মজা করব, একসাথে রান্না করে খাবো। আর শেষ পর্যন্ত মিসুকির অনুরোধে হারুটো এতে রাজি হয়। এরপর রাতে মিসুকি হারুটোর বাসাতেই থেকে যায়, আর আজ রাতে তারা একে অপরের সাথে প্রথমবারের মতো এবং শেষবারের মতো শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়। আর এরপর গভীর রাতে হারুটো যখন ঘুমিয়েছিল তখন মিসুকি হারুটোকে কিছু না বলে আস্তে করে উঠে যায় তার পাশ থেকে, আর তার কাছ থেকে মনে মনে বিদায় নেয়। সে বলে, হারুটো তুমি আমাকে প্লিজ মাফ করে দিও, আমি আর কখনো তোমার সাথে দেখা করব না। এরপর মিসুকি হারুটোর কাছ থেকে চলে যায়। এরপর থেকে সে আর কোনোদিন হারুটোর সাথে দেখা করে না। হারুটো তাকে হাজার হাজার মেসেজ করে, কিন্তু মিসুকি হারুটোর একটা মেসেজেরও উত্তর দেয় না। হারুটো এর জন্য অনেক কষ্ট পায়। ফাইনালি সে মিসুকির সাথে দেখা করার জন্য মিসুকির বাড়িতে চলে আসে, কিন্তু এখানে মিসুকির বড় ভাই জানায় সে তোমার সাথে দেখা করতে চায় না। এরপরও হারুটো মিসুকির সাথে অনেক দেখা করতে চায়, কিন্তু মিসুকি তো তার বড় ভাইকে বলে রেখেছে হারুটো আসলে যেন তার সাথে দেখা করতে না দেওয়া হয়। এই জন্য হারুটো শেষ পর্যন্ত মিসুকির সাথে দেখা করতে পারে না। এরপর সে মিসুকির জানলার পাশে গিয়ে চিৎকার করে মিসুকির নাম ধরে ডাকতে থাকে আর বলতে থাকে, আমি আর একটাবার তোমার সাথে দেখা করতে চাই মিসুকি, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে
উঠছে, কিন্তু এরপরেও মিসুকি হারুটোর কোনো কথার উত্তর দেয় না, কারণ মিসুকির বয়স খুব দ্রুত বাড়তে শুরু করেছে। আস্তে আস্তে তার চেহারা খারাপের দিকে যাচ্ছে, তার উপর সে তার অসুস্থতার জন্য অনেকটা ভেঙে পড়েছে। সবকিছু মিলিয়ে সে এই অবস্থায় হারুটোর সামনে আসতে চায় না। এজন্য হারুটো তাকে অনেক ডেকেও তার কোনো সাড়ার শব্দ পায় না। হারুটো তখন ভাবে মিসুকির বড় ভাই হয়তো রাজি না তাদের সম্পর্কের ব্যাপারে, মিসুকির বড় ভাই হয়তো তাকে পছন্দ করে না, এজন্য সে প্রচন্ড মন খারাপ করে এখান থেকে চলে যায়। তারপর দিন সে মিসুকিদের বাড়িতে আবার আসে আর মিসুকির বড় ভাইকে বলে, আপনি আমাকে মিসুকির সাথে দেখা করতে না দিন, অন্তত আমার এই চিঠিটা আপনি একটু ওকে দিবেন। তো এরপর মিসুকির বড় ভাই হারুটোর চিঠি এনে মিসুকিকে দিয়ে দেয়। মিসুকি যখন চিঠির খামটা খোলে তখন সে দেখতে পায় সেখানে তার সেদিনের তোলা ছবিগুলো রয়েছে, যেগুলো হারুটো তার জন্য প্রিন্ট করে এনেছে। ছবিতে সে হারুটোকে দেখতে পায়। হারুটোকে দেখে তার চোখে পানি চলে আসে। আর সেই চিঠিতে হারুটো লিখেছিল, প্লিজ আমাকে একবার ফোন করো, আমি তোমার জন্য অপেক্ষা করছি আর আমি তোমাকে অনেক মিস করছি। আমি তোমার ভয়েসটা শুনতে চাই, যে ভয়েস আমাকে হারুটো বলে ডাকতে। এরপর দৃশ্যে আমরা হারুটোকে দেখতে পাই সে তার স্টুডিওতে কাজ করছিল আর আজ সে তার কাজে অনেক ব্যস্ত ছিল। তখন হারুটোর কাছে মিসুকির কল আসে। মিসুকির কল পেয়ে সে এতই খুশি হয় যে সে তার সব কাজ ফেলে তখন মিসুকির সাথে কথা বলতে শুরু করে। সে পাগলের মতো মিসুকির খোঁজ নিতে থাকে। সে বলতে থাকে, মিসুকি তুমি কেমন আছো, এতদিন আমার সাথে যোগাযোগ করনি কেন, তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি। মিসুকি তখন হারুটোর এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সে সরাসরি বলে, আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, কারণ আমি তোমার চেয়ে বেটার কাউকে আমার জীবনে পেয়েছি এবং এখন আমি তার সাথে রয়েছে। তুমি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। হারুটো তখন বলে, এতদিন পরে ফোন দিয়ে তুমি আমার সাথে মজা করছো কেন? মিসুকি তখন বলে, আমি তোমার সাথে কোনো মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি। হারুটো তখন বলে, তুমি এসব কি বলছো, তোমার কি মাথা ঠিক আছে? আচ্ছা আমি তোমার সাথে দেখা করে এ বিষয়ে কথা বলবো, কেমন? মিসুকি তখন বলে, আমি তোমার সাথে আর কখনো দেখা করতে চাই না, কারণ তোমার সাথে দেখা করলে আমার নতুন বয়ফ্রেন্ড অনেক রাগ করবে। তখন হারুটো অপর পাশ থেকে একটা ছেলের কণ্ঠ শুনতে পায়। সে তাকে বলে, মিসুকি এখন আমার সাথে রয়েছে আর সে আমাকেই ভালোবাসতে চায়, আমার সাথেই সে থাকতে চায়, তার এখন তোমাকে আর প্রয়োজন নেই, তুমি মিসুকিকে আর ডিস্টার্ব করবে না। হারুটো তখন এই কথা শুনে একদম শকড হয়ে যায়, তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তখন মিসুকিও হারুটোকে এই কথাগুলো বলার জন্য অনেক কষ্ট পাচ্ছিল, তারও কান্না এসে যাচ্ছিল। তারপরও সে হারুটোর কাছে নিজের কান্না লুকিয়ে শেষবার তাকে বলে, আমাকে ভুলে যেও। এটা বলে সে হারুটোর কল কেটে দেয়। তখন আমরা দেখতে পাই হারুটো ফোনের অপর পাশ থেকে যে ছেলের কণ্ঠ শুনেছে সেটা আসলে মিসুকির ডাক্তার ছিল। আসলে মিসুকি তার ডাক্তারকে রিকোয়েস্ট করে তাকে এই নাটক করতে বলেছে, যাতে হারুটো তাকে ঘৃণা করতে শুরু করে আর তাকে ভুলে যাওয়ার চেষ্টা করে। এদিকে আমরা হারুটোকে দেখতে পাই সে মিসুকির এই কথাগুলোর জন্য অনেক কষ্ট পেয়েছে, এজন্য সে চিৎকার করে কাঁদতে শুরু করে। এরপর বেশ কয়েকটা দিন হারুটোর অনেক খারাপ যায়। মিসুকি তার সাথে ব্রেকআপ করার জন্য সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে, কারণ তার মনে হচ্ছে কোনো এক ছলনাময়ী নারীকে সে মন দিয়ে ভালোবেসেছিল, এজন্য তাকে ধোঁকা খেতে হয়েছে। এর কিছুদিন পর সে তার মন ভালো করার জন্য তার একজন বন্ধুর সাথে পাহাড়ে ঘুরতে যায়। এখানে সে তার বন্ধুকে খুব প্যাশনের সাথে ফটোগ্রাফি করতে দেখে, আর এখানে তার বন্ধুর কাজের প্রতি এত মনোযোগ দেখে সেও তার কাজের প্রতি অনেক ইন্সপায়ার্ড হয়। সেভাবে তারও এখন মিসুকিকে ভুলে যাওয়া উচিত, নতুন করে তার জীবন শুরু করার চেষ্টা করা উচিত। কোনো ছলনাময়ী মেয়ের জন্য তার কষ্ট পাওয়া উচিত না, এজন্য সে সব ভুলে নিজের কাজে আবারও মনোযোগী হওয়ার চেষ্টা শুরু করে। আর সে মিসুকির ফোন নাম্বারটা তার ফোন থেকে ব্লক করে ফেলে। এভাবে হারুটো আর মিসুকির একে অপরের থেকে আলাদা হয়ে দিন কাটতে থাকে। মিসুকির পরিবার মিসুকির এই অবস্থার জন্য অনেক কষ্ট পেতে থাকে। ধীরে ধীরে দিন পার হতে থাকে। মিসুকি আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। এখন মিসুকি অনেকটা বৃদ্ধা মহিলাদের মতো দেখতে হয়ে গেছে, মানে তাকে দেখে বোঝাই যায় না যে তার বয়স মাত্র 25 বছর, তাকে দেখতে 60 বছরের একজন বুড়ির মতো লাগে। মিসুকির বড় ভাই মিসুকির এই অবস্থার জন্য অনেক কষ্ট পেতেন। একদিন যখন মিসুকির ভাবি মিসুকিকে হসপিটাল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন, তখন মিসুকি জানায় সে একটাবার হারুটোকে দেখতে চায়। এজন্য মিসুকির ভাবি গাড়ি নিয়ে হারুটোর স্টুডিওর সামনে আসে, কিন্তু মিসুকি গাড়ি থেকে নামে না। সে গাড়িতে বসেই হারুটোকে একবার দেখার জন্য অপেক্ষা করতে থাকে। ফাইনালি সে যখন দূর থেকে হারুটোকে এক নজর দেখতে পায় তখন সে অসহায়ের মতো কেঁদে ফেলে। সে তার মুখ চাপা দিয়ে শব্দহীন ভাবে কাঁদতে থাকে, যাতে হারুটো তার
তার কান্নার আওয়াজটা পর্যন্ত শুনতে না পায়। এরপর মিৎসুকি তার ভাবিকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি এখান থেকে সরতে বলে, কারণ সে হারুটোর সামনে থাকতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে হারুটোর জন্য। এরপর বেশ কিছুদিন পর আবার বসন্তের দিন চলে আসে। এর আগের বসন্তের সময় কিন্তু মিৎসুকির সাথে হারুটোর প্রেম হয়েছিল, এজন্য মিৎসুকি সেই সময়গুলো অনেক মিস করছিল। এরপর তাকে ডক্টরের কাছে চেক আপের জন্য নিয়ে আসা হয়। ডক্টর তাকে জানায়, তোমার হাতে এই মুহূর্তে খুব কম সময় রয়েছে, এরপরের বসন্তকাল তুমি আর দেখতে পাবে না। এটা শুনে মিৎসুকি সহ তার পরিবার অনেক কষ্ট পায়। মিৎসুকির বড় ভাই সবসময় ভাবতো তার বোন মাত্র অল্প কিছুদিন বাঁচবে, আর এই অল্প সময়টা তিনি মিৎসুকিকে অনেক খুশি রাখতে চাইতেন। মিৎসুকির মন ভালো রাখার জন্য তিনি সবকিছু করতেন। একদিন তিনি মিৎসুকিকে একটা চেরি ফুলের মতো দেখতে গোলাপি টুপি উপহার দেন, কারণ মিৎসুকি চেরি ফুল অনেক পছন্দ করে। আর মিৎসুকির বড় ভাই মিৎসুকিকে কিছু কাগজ দিয়ে বলেন, এখানে তোমার ইচ্ছাগুলো লিখবে, আমি তোমার ইচ্ছেগুলো পূরণ করব। এরপর মিৎসুকি যখন একা থাকতো তখন সে এই কাগজগুলোতে সে তার ইচ্ছাগুলো লিখত। পরের দিন সকালে মিৎসুকির বড় ভাই যখন মিৎসুকির রুমে আসেন তখন তিনি সেই কাগজে তার বোনের ইচ্ছার কথা পড়তে যান। তখন তিনি দেখতে পান তার বোন সেই কাগজে লিখেছে, আমি খুব তাড়াতাড়ি মরে যেতে চাই। এটা দেখে মিৎসুকির বড় ভাই অনেক কষ্ট পান। কিছুক্ষণ পর তিনি মিৎসুকির রুমের ডাস্টবিনে আরো একটি কাগজ পান, যেখানে লেখা ছিল, আমি হারুটোর সাথে কথা বলতে চাই। এবার মিৎসুকির বড় ভাই তার বোনের মনের আসল ইচ্ছার কথা বুঝতে পারেন যে মিৎসুকির মনের সত্যিকারের ইচ্ছা হচ্ছে সে হারুটোর সাথে কথা বলতে চায়, কিন্তু সে এই কাগজে তার ইচ্ছার কথা লিখেও সে এটা ডাস্টবিনে ফেলেছে, কারণ সে তার বড় ভাইকে ভয়ে বা লজ্জায় এই কাগজটি দিতে পারেনি। কিন্তু মিৎসুকির বড় ভাই এই ব্যাপারটা ঠিকই বুঝতে পারেন, এজন্য তিনি তার বোনের ইচ্ছা পূরণ করার জন্য হারুটোর কাছে চলে আসেন। এদিকে হারুটো তো মিৎসুকির কাছ থেকে কষ্ট পাওয়ার পর মিৎসুকিকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। তখন মিৎসুকির বড় ভাই হারুটোর কাছে এসে তাকে মিৎসুকির অসুখের ব্যাপারে সবকিছু খুলে বলেন, আর এটাও বলেন যে মিৎসুকির অন্য কোনো বয়ফ্রেন্ড নেই, সে এখনো তোমাকেই মিস করে, সে শুধুমাত্র তোমাকেই ভালোবাসে। মিৎসুকির বড় ভাইয়ের কাছ থেকে সবকিছু শুনে হারুটো এবার আর মিৎসুকির কাছে যাওয়ার জন্য নিজেকে ধরে রাখতে পারে না। সে ছুটে মিৎসুকির কাছে যেতে শুরু করে। যাওয়ার সময় তার মিৎসুকির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি চোখের সামনে ভাসছিল, যে সে মিৎসুকির সাথে কত সুন্দর সময়গুলো কাটিয়েছে। এরপর সে মিৎসুকির বাড়িতে মিৎসুকির রুমের সামনে চলে আসে, কিন্তু এখানে মিৎসুকি তার সাথে দেখা করে না। আসলে তার চেহারা তো এখন নষ্ট হয়ে গেছে, এখন তাকে দেখতে অনেক বয়স্ক একজন মহিলার মতো লাগে। এজন্য সে তার এই রূপটা নিয়ে হারুটোর সামনে আসতে চাচ্ছিল না। কিন্তু তখন হারুটো তাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যখন যে অবস্থাতেই থাকো না কেন আমি তোমাকে সবসময় ভালোবাসবো, আমি জীবনে তোমাকে ব্যতীত আর কাউকে ভালোবাসিনি। আর হারুটোর এই কথাগুলো শুনে মিৎসুকির অনেক শান্তি লাগে, কারণ সে অনেক দিন পর হারুটোর আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু তারপরও সে হারুটোর সামনে আসে না। তবে এরপর থেকে হারুটো প্রতিদিন মিৎসুকির দরজার সামনে এসে তার সাথে গল্প করত। সে তার সব কাজ ফেলে সারাক্ষণ মিৎসুকির দরজার সামনে বসে থাকতো। সে মিৎসুকির সাথে অনেক গল্প করত। দরজার এপাশ থেকে সে মিৎসুকিকে গান গেয়ে শোনাতো, তার সাথে সুন্দর সুন্দর গল্প করত। মিৎসুকির দরজার ওপাশ থেকে হারুটোর গল্পগুলো শুনে শুধু কাঁদতো। একদিন হারুটো তাকে সুন্দর একটা প্রেমের গল্প শোনায়। হারুটো বলে, তুমি জানো একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসতো। ছেলেটা ছিল একজন ব্যর্থ ফটোগ্রাফার, মেয়েটা একটা সেলুনে কাজ করত। ছেলেটা সব সময় মেয়েটার সেলুনে চুল কাটতে যেত। আসলে সে চুল কাটার বাহানায় মেয়েটাকে দেখতে যেত, কিন্তু ছেলেটা মেয়েটাকে তার ভালোবাসার কথা সহজে বলতে পারতো না। তবে একদিন সে তার সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে মেয়েটাকে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। মেয়েটাও তার ভালোবাসার ডাকে সাড়া দেয়, আর মেয়েটা তাকে শেখায় কিভাবে নিজের স্বপ্ন পূরণের রাস্তায় হাঁটতে হয়, বারবার ভেঙে পড়ার সত্ত্বেও উঠে দাঁড়াতে হয়, নিজের স্বপ্ন পূরণ হওয়া না পর্যন্ত কষ্ট করে যেতে হয়, যাদের স্বপ্ন পূরণের আনন্দটা একসময় না একসময় ফিল করা যায়। ছেলেটা মেয়েটার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে আবারও তার স্বপ্ন পূরণের রাস্তায় হাঁটতে থাকে। এর মাঝখানে তাদের একে অপরের সাথে অনেক সুন্দর মিষ্টি একটা সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরের সাথে অনেক সুন্দর সময় কাটাতে শুরু করে, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো চাননি যে তারা এক হোক। একসময় মেয়েটির ভয়ঙ্কর একটা অসুখ হয়। মেয়েটা ছেলেটার কাছ থেকে নিজেকে আড়াল করে নেয়, কিন্তু মেয়েটা কি জানে ছেলেটা এখনো মেয়েটাকে প্রচন্ড ভালোবাসে। সে তাকে এক নজর দেখার জন্য প্রতিদিন তার দরজার সামনে অপেক্ষা করে। মিৎসুকি হারুটোর কথাগুলো শুনে কিছুই বলতে পারে না, সে শুধুই কাঁদতে থাকে। এরপর দিন হারুটো আবারও মিৎসুকির দরজার সামনে আসে। আজ সে মিৎসুকিকে জানায় সামনের মাসে তাদের শহরে অনেক বড় একটা ফটো এক্সিবিশন হবে। হারুটো সেখানে ফার্স্ট টাইম একজন প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে অংশগ্রহণ করেছে। এই জন্য হারুটো চায় মিৎসুকি যেন সেই দিন অন্তত হারুটোর সেই ফটো এক্সিবিশনে আসে, কারণ সে মিৎসুকির জন্য স্পেশাল কিছু ছবি তুলে সে এক্সিবিশনে জমা দিয়েছে। এর জন্য সে মিৎসুকির দরজার নিচ দিয়ে মিৎসুকির জন্য তার ফটো এক্সিবিশনের একটা টিকিটস দিয়ে যায়, যাতে সে ওখানে
যেতে পারে। এরপর হারুটোর ফটো এক্সিবিশনের দিন চলে আসে, কিন্তু সেদিন মিৎসুকি বাড়িতেই ছিল। আসলে সে এই অবস্থায় হারুটোর সামনে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারছিল না, আর সে বুঝতেও পারছিল না তার হারুটোর সামনে যাওয়া উচিত নাকি উচিত না। তখন মিৎসুকির বড় ভাই এসে তাকে বোঝায়, আমি জানি তোমার হারুটোর ফটো এক্সিবিশনে যেতে ইচ্ছে করছে, তাহলে কেন ঘরে বসে থেকে সময় নষ্ট করছো? তুমি কেন নিজের মনের কথা শুনছো না? তোমার কাছে খুব অল্প সময় রয়েছে, এই সময়টা নষ্ট করে আফসোস করে মরতে চাও তুমি? তোমার এখনই সেখানে যাওয়া উচিত, আর দেরি করা ঠিক হবে না। মিৎসুকির বড় ভাইয়ের এই কথাগুলো শুনে সে সেখানে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে। এরপর সে তার বড় ভাইয়ের দেওয়া পিঙ্ক কালারের টুপিটা পরে হারুটোর ফটো এক্সিবিশনে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। এরপর সে হারুটোর ফটো এক্সিবিশনে এসে দেখতে পায় এখানে হারুটো যে ছবিগুলো তুলেছে সে প্রত্যেকটা ছবি তাদের ভালোবাসার স্মৃতির কথা মনে করিয়ে দেয়। সেখানে ছিল মিৎসুকির চুল কাটার চেয়ারের ছবি যেখানে সে হারুটোর চুল কেটে দিত, সেই ডিনারের টেবিলের ছবি যেখানে হারুটো তাকে প্রপোজ করেছিল, সেই রাস্তাটার ছবি যেখানে হারুটো আর মিৎসুকি প্রথমবার ঘুরতে গিয়েছিল, তারপর সেই সিলেটের ছবি যেখানে হারুটো তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। এই ছবিগুলো দেখে মিৎসুকির হারুটোর সাথে তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। এদিকে আমরা হারুটোকে দেখতে পাই, সে ভাবছে এক্সিবিশনের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু মিৎসুকি এখনো আসেনি কেন? এজন্য সে মিৎসুকিকে ডাকতে তার বাড়ির দিকে যায়। মিৎসুকির বাড়িতে এসে সে মিৎসুকির বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারে মিৎসুকি তো তার এক্সিবিশনে অলরেডি চলে গেছে। এটা জেনে সেও সেই এক্সিবিশনের দিকে যেতে শুরু করে। এদিকে আমরা মিৎসুকিকে দেখতে পাই সে হারুটোর এক্সিবিশন থেকে আস্তে আস্তে ফিরে আসছে। আসার সময় সে এতটাই দুর্বল ছিল যে বরফের রাস্তায় সে মুখ থুবড়ে পড়ে যায়। এই অবস্থায় সে হারুটোকে অনেক মিস করছিল। তখনই হারুটো দূর থেকে দৌড়ে আসছিল তার ফটো এক্সিবিশনের দিকে যাওয়ার জন্য, আর সে রাস্তায় কাউকে পড়ে থাকতে দেখে যত্ন করে তাকে ওঠায় আর তার মাথার পিঙ্ক কালারের টুপিটা ঝেড়ে দিয়ে বলে, আপনি কি ব্যথা পেয়েছেন? উঠুন। মিৎসুকি তখন তার দিকে তাকিয়ে সুন্দর করে হেসে তাকে ধন্যবাদ জানায়, কিন্তু মিৎসুকির এই হাসিটার পেছনে অনেক কষ্ট লুকানো ছিল। এরপর হারুটো তাকে বলে, একটু সাবধানে চলাচল তো করবেন। এটা বলে সে মিৎসুকির সামনে থেকে চলে যায়। আসলে সে মিৎসুকিকে চিনতে পারেনি, আর এটাই ছিল মিৎসুকি আর হারুটোর শেষ দেখা। এরপর আরো বেশ কিছুটা সময় পার হয়ে যায়। আমরা জানতে পারি এখন মিৎসুকি আর বেঁচে নেই, সে মারা গেছে। তারপর হারুটো প্রথমবারের মতো মিৎসুকির রুমে আসে। এখানে সে মিৎসুকির চুল কাটার সকল সরঞ্জাম দেখতে পায়। এগুলো দেখে সে মিৎসুকিকে অনেক মিস করতে থাকে। আর তখন সে মিৎসুকির সেই পিঙ্ক কালারের টুপিটা দেখতে পায়। এর মানে সেদিন সে রাস্তায় যে বৃদ্ধ মহিলাকে সাহায্য করেছিল সেটাই মিৎসুকি ছিল। মিৎসুকিকে এত কাছ থেকে পেয়েও সে চিনতে পারেনি। এটা ভেবে হারুটো কান্নায় ভেঙে পড়ে। আর মিৎসুকির মৃত্যুর জন্য সে এতটাই ভেঙে পড়ে যে সে বাসায় ফিরে সুইসাইড করতে যাচ্ছিল। কিন্তু তখনই তার বাসায় মিৎসুকির ভাবি চলে আসে, আর তিনি হারুটোকে বলেন, মিৎসুকি তোমার জন্য একটা চিঠি রেখে গেছে, আমি এটা দিতে এসেছি। এরপর হারুটো মিৎসুকির সেই চিঠিটা খুলে পড়তে শুরু করে। চিঠিতে মিৎসুকি হারুটোকে লিখেছে, আমি যেখানেই থাকবো সবসময় ভালো থাকবো, কিন্তু তোমাকেও সবসময় ভালো থাকতে হবে। আমি দূর থেকে তোমার হাসিটা দেখতে চাই, তুমি কখনো আমার জন্য কাঁদবে না, তুমি সবসময় ফিল করবে আমি তোমার আশেপাশে আছি, একটু দূর থেকে আমি তোমাকে দেখছি। আমি তোমার ফটো এক্সিবিশনে গিয়ে তোমার আমার জন্য তোলা সেই ছবিগুলো দেখেছি, সেগুলো দেখে আমি তোমাকে অনেক মিস করেছি। আমি অবাক হয়ে দেখেছি তুমি আমাদের রিলেশনের প্রতিটা মোমেন্টের স্মৃতিগুলো অনেক সুন্দর করে ক্যামেরায় বন্দি করেছো। আমি সত্যি খুব খুশি হারুটো, খুব অল্প সময়ের জন্য হলেও আমি তোমাকে আমার জীবনে পেয়েছিলাম। তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট হচ্ছে তুমি কখনোই ছবি তোলা বন্ধ করবে না, তুমি আমার জন্য সব সময় ছবি তুলতে থাকবে, আর আমি তোমার ছবিগুলো অবশ্যই দেখতে আসবো। আর আমার জন্য কোনো চিন্তা করো না, আমি যেখানেই থাকবো ভালো থাকবো, তুমিও ভালো থেকো হারুটো। ইতি মিৎসুকি। মিৎসুকির এই চিঠিটা পড়ে হারুটোর মনে আবারও ছবি তোলার ইচ্ছা জাগে। সে আবারও যত্ন নিয়ে ভালোবাসা দিয়ে ছবি তুলতে শুরু করে। হারুটো এরপর মনে মনে বলে, খুব অল্প সময়ের জন্য আমি তোমাকে আমার জীবনে পেয়েছিলাম, কিন্তু এই অল্প সময়ের মধ্যে তুমি আমার মনে তোমার জন্য যে পরিমাণ মায়া সৃষ্টি করেছো সেটা পৃথিবীর সবচেয়ে বড় যে কোনো কিছুকেই হার মানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে একটা কষ্ট আমি কোনোদিন ভুলবো না, তোমাকে আমি অনেক কাছ থেকে পেয়েও চিনতে পারিনি। এই আফসোস আমার মনে সারা জীবন থেকে যাবে। আর আমার মনে এটাও থেকে যাবে তোমার জন্য অসীম অফুরন্ত ভালোবাসা। আমি তোমার জন্য সারা জীবন ছবি তুলতে থাকবো, আর আমার প্রত্যেকটা ছবির মধ্যে আমি তোমাকেই খুঁজে বেড়াবো। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।